ফুলশয্যার খাটে গুটিসুটি হয়ে বসে আছে মীরা, মনে একরাশ ভয়, সাথে মাথায় আসছে নানান উল্টোপাল্টা চিন্তাভাবনা। বড় বোনের সাথে বিয়ে ঠিক হওয়া পাত্রের সাথে ঘটনাক্রমে নিজের বিয়ে হয়ে যাওয়া স্মৃতিটা নিশ্চয় খুব সুখকর নয়। মানে জীবনটা কি তার পুরোই সিনেমা নাকি? বর্তমান তার মন চাইছে নীরা মানে তার বোনকে ধরে দুই গালে দুইটা ঠাস ঠাস করে চড় মারতে। বেয়াদবের আছাড়ি! তুই বিয়ে করবি না সেটা তো বাবাকে বললেই হতো। না, তিনি তার গর্দভের বুদ্ধি কাজে লাগিয়ে বিয়ের আগের দিন বাড়ি ছেড়ে পালিয়েছে। আর বলির ভাটা বানানো হয়েছে তাকে। ফুস করে নিঃশ্বাস ছাড়ে সে। যার সাথে তার বিয়ে হয়েছে এখনও পর্যন্ত কোনো রকমের কথাবার্তা হয়নি তার সাথে। কে জানে মানুষটা কেমন হবে যদি তাকে মেনে না নেয়, যদি নাটক সিনেমার মতো নকরা করে, তখন কি হবে? এই চিন্তায় মাথা কয়েকবার চক্কর দিয়ে ওঠে মীরার। অবশ্য যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে, বিয়ের দিন বিয়ের আসর থেকে বউ পালিয়েছে, ঘটনা তো এই, তাই না? বিরক্তির সাথে বলে উঠল রোহন। আরে এরা কারা? কোথা থেকে আসে এরা? বিয়ে করবি না তো রাজি হোস কেন? আর বাঙালি বাবা মাদের আক্কেল জানবে না যে মেয়ে অন্য কাউকে পছন্দ করে, তবুও জোর করে ধরে বিয়ে দিতে চাও, আর উপায় না পেয়ে মেয়ে পালায় বিয়ের দিন। মাঝখান থেকে আমার মতো সুশীল ভদ্র ছেলেদের মান সম্মান নষ্ট। মেজাজ বিগড়ে আছে রোহনের খুব। বিয়ের আসরে এসে শুনে বউ পালিয়েছে। পাশ থেকে তার মামা বলে, আরে ভাগ্নে, ব্যাপারটা সেটা না। সবাই ভাবছে বউকে কিডন্যাপ করা হয়েছে, কারণ মেয়ের তো মত ছিল বিয়েতে। বিয়ে ঠিক হওয়ার পর নাকি খুব খুশি ছিল, সব কিছু খুব আগ্রহের সাথে করেছে। তো এই মেয়ে পালাই কি করে? বুঝলে না, সব হলো অভিনয়, যাতে কেউ সন্দেহ না করে। এখন চলো সব বরযাত্রী নিয়ে, এই বাড়িতে আর এক মুহূর্ত নেই। এ কি বলো ভাগ্নে, বউ না নিয়ে বাড়ি ফিরি কি করে? দিদি আমার হাতে তোমার দায়িত্ব দিয়ে বলেছে যেন বউ নিয়ে ফিরি। তো এখন কি দোকান থেকে বউ কিনে নিয়ে যাব নাকি? ধ্যাত! মায়ের কথায় রাজি হয়ে আমার 7 দিনের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বিয়ে করতে এসেছিলাম। নিশ্চয় ওর অভিশাপ লেগেছে আমার বিয়েতে। দুঃখী দুঃখী মুখ করে বলে রোহান। এমন সময় মেয়ের বাবা নিখিলবাবু করজোর করে এসে সামনে দাঁড়ায়। তার মুখ লজ্জায় সংকুচিত হয়ে আছে। তাকে দেখে রোহানের মা বলে উঠল, এসব কি শুনছি মশাই? মেয়ে নাকি পালিয়েছে, তো এখন বিয়েটা হবে কি করে? এগুলো কোন ধরনের প্রতারণা করলেন আমাদের সাথে? দাদা, আপনি বলুন, আমি কি জানতাম যে আমার মেয়ে এভাবে মুখে চুনকালি লেপে দিয়ে পালিয়ে যাবে? তাহলে আমি প্রতারণাটা করলাম কিভাবে? আমার অবস্থাটা একবার বুঝুন। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়েছে, এটা কতটা অসম্মানজনক আমার কাছে তা তো বুঝতেই পারছি মশাই। এখন কি করণীয় সেটাই তো ভাবতে হবে। আপনাদের যদি আপত্তি না থাকে, তো বিয়েটা কাজটা আমার মেজমের সাথে সেরে ফেললে কেমন হয়? নিখিলবাবুর এই কথা শুনে যেন আকাশের ভেঙে পড়ল রোহনের মাথায়। মানে কি? এটা কি বাংলা সিরিয়াল নাকি, যে এক মেয়ে পালিয়ে গেলে অন্য মেয়ের সাথে বিয়ে দিবে? এর মাঝে তার মামা বলে উঠল, দেখুন মশাই, বিয়ে তো আর ছেলে খেলা নয়, মেয়ে তো আর বাজারের কোনো পণ্য নয় যে একটা না পেলে আরেকটা নিয়ে যাব। দেখুন, বিয়ের দিন আমার মেয়ে পালিয়ে গেছে, এটা আমার জন্য চরম অসম্মানের। আর আপনারা যদি বউ না নিয়ে ফেরেন, তো সেটা আপনাদের জন্য লজ্জাজনক। তাই বলেছিলাম কি আমার মেজো মেয়েও বিয়ের উপযোগী। চিন্তা ভাবনা ছিল বড়টার পর এই মেয়ের বিয়ে দিব। এখন এই মুহূর্তে এটা কি ভালো সিদ্ধান্ত হবে না? নিখিলবাবুর কথা শুনে মাথা দোলালেন রোহানের মামা। কথাটা আপনি মন্দ বলেননি, মান সম্মান বাঁচানোর এই একটাই রাস্তা। তাহলে আপনি বিয়ের ব্যবস্থা করুন। মামার কথা শুনে করুণভাবে বলে ওঠে রোহান, মামা তুমিও? এটা কি বিয়ে না বাংলা সিরিয়াল? জীবনসাথী না মরণহাতি কি যেন একটা আছে না, তেমন বানিয়ে ফেলছো কেন তোমরা আমার জীবনটাকে? ভাগ্নে, এখন এসব বলে কোনো লাভ নেই। বিয়েটা আগে হয়ে যেতে দাও, পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। তীব্র আপত্তি থাকা সত্ত্বেও রোহনকে বর বেশে ছাদনাতলায় গিয়ে দাঁড়ানো হলো। যখন কনের মুখ থেকে পান পাতা সরানো হলো, তখন সে ভালোভাবে দৃষ্টি দিল তার সামনে বিরাজমান কর্নাটের দিকে। গায়ে একটা হালকা বেনারসি শাড়ি জড়ানো, গায়ে গুটিকণে গয়না, মুখে কোনো শ্বাস নেই, তবে অতিরিক্ত কান্না করার ফলে হয়তো চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। পুরো বিয়ের সময়টা এবং বিয়ের শেষে হয়ে যাবার পরেও দুজন কেউই কারোর সাথে কোনো কথা বলেনি। রোহানের মীরাকে বিয়ে করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেননা তার কাছে নীরাও যা মীরাও তা। কারণ সে এই মুহূর্তে বিয়ে করতেই চাইছিল না। পাত্রী সম্পূর্ণ তার মায়ের পছন্দ, তাই এখন বদলে যাওয়া কনেকে দেখে তার মায়ের কী প্রতিক্রিয়া হবে সেটাই ভাবছে রোহানকে। বাড়ি এসে বরণের সময় কোনো রকম চোটপাটের মাঝে পড়তে হয় না নতুন বর আর বউকে, কেননা বরযাত্রী রাতে এসে রোহানের মায়ের কানে বউ ভেগে যাওয়ার খবরটা তুলে দিয়েছে। প্রমীলা দেবী অর্থাৎ রোহানের মা কতক্ষণ চুপ করে থেকে তারপর বলছে, বেশ করছে, ছোট বোনকে বিয়ে করছে। কত বড় বেহায়া ওই মেয়ে, যে কিনা আমার ছেলের মতো সোনার টুকরো ছেলেকে ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি বেশ আনন্দের সঙ্গে ছেলের বউকে বরণ করছেন। তবে বরণের সময় নতুন বউকে এই বলে শাসিয়েছে যে সে যদি একটু উল্টোপাল্টা করে তো তাকে ঘাট ধরে বাপের বাড়ি রেখে আসবে। এই কথা শোনার পর থেকে মীরা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে। প্রায় মাঝরাতে ঘরে প্রবেশ করে এক দীর্ঘকায় পুরুষ। তার ছায়া দেখে মীরা বুঝতে পারে যে এটাই তার স্বামী, যার সাথে পরশুদিন 7 পাকে বন্ধনে আবদ্ধ হয়েছে। এবার এই বেটা এসে নিশ্চয় সিনেমার ডায়লগ সারবে। তাই কি গল্পের মতো করে সোফায় শুতে বলবে? কিন্তু এই রুমে তো আর কোনো সোফা দেখতে পাচ্ছে না। তবে কি তাকে মাটিতে শুতে বলবে? বলবে যে আপনাকে আমি মেনে নিতে পারবো না, হজং ভুজুং ভুং ভাং। দেখো মীরা, আপনি কি বলতে চাইছেন আমি জানি। আপনি নিশ্চয় বলবেন দিদির বদলে আমায় আপনি বউ হিসেবে মেনে নিতে পারছেন না। আপনি বলবেন যে চাপে পড়ে আপনি বিয়ে করছেন। এখন কি আপনি আমাকে আলাদা জায়গায় শুতে বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আমি কোথায় ঘুমাবো? মীরা একদমই বলা কথাগুলো শুনে শুনে বেয়াক্কেল হয়ে গেল রোহান। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বেশ জোরে ধমক দিয়ে উঠল, এসব আজগুবি চিন্তাভাবনা কোথা থেকে এসেছে তোমার মাথায়? এসব উদ্ভট কথা কোথায় শুনেছো তুমি? গল্পে। আমিও গল্প পড়েছি। জোর করে বিয়ে দিলে বর প্রথম দিন এসব কথা বলে। মীরা এই কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, রোহান, এসব উদ্ভট গল্প কোথায় পাও তুমি? ফেসবুকে। আমি ফেসবুক পড়েছি। রোহান বুঝলো যে এমন হঠাৎ হয়ে যাওয়া বিয়েটা শখ ঠিক নিতে পারে না মীরা, তাই এসব উদ্ভট কথাবার্তা বলছে। সে আলতো করে মীরার হাতটা ধরে তাকে বিছানায় বসে একটা ছোট্ট শ্বাস ফেলে বলে, দেখো মীরা, মানুষের জীবন কোনো গল্প উপন্যাস নয়। যদি আমাদের জীবনে যেটা হয়েছে তা উপন্যাসের চেয়েও কম নয়। আর এমন কোনো ব্যাপার নয় যে আমি তোমার স্ত্রী হিসাবে মেনে নিতে পারছি না। কেননা তুমি হয়তো জানো, বিয়ের আগে আমি তোমার বোনকে দেখিনি। আমার মায়ের পছন্দের উপর ভরসা করেছিলাম আমি। তাই আমার কাছে নীরা, তোমার বোনের নাম নীরা তো, তাই আমার কাছে নীরাও যা মীরাও তা। তাই মূলত বিয়েটা করতেই চাইছিলাম না। তাই তোমার বোন পালানোতে বেশ খুশি হয়েছিলাম আমি। কিন্তু মণ্ডপে তোমায় দেখে বুঝলাম বিয়েটা না করলে আমি বিরাট কিছু মিস করতাম। আচ্ছা, তোমাকে কি জোর করে বিয়ে দেওয়া হয়েছে? মানে তোমার কি এই বিয়েতে মত ছিল না? দেখলাম বিয়ের দিন কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছো তুমি। রোহনের কথা শুনে পিট পিটিয়ে চাইলে ওর দিকে, বলল, বড় বোনের সঙ্গে বিয়ে ঠিক করা পাত্রের সাথে আপনার বিয়ে হবে, এটা শুনে আপনি নিশ্চয়ই খুশিতে ঢ্যাং ঢ্যাং করতেন না? রোহান ফুস করে নিঃশ্বাস ছাড়ে। ও এই কথা। আমি আরও ভাবলাম প্রেমিককে ছেড়ে বিয়ে করতে হচ্ছে বলে কেঁদে কেটে সাগর নদী বানাচ্ছ তুমি। মীরা কপাল কুঁচকে এলো, চোখ ছোট ছোট করে বলল, প্রেমিক নামক কোনো বস্তু আমার জীবনে কখনো ছিল না। তোমার চোখ দুটো খুব সুন্দর। তোমার মতো একটা সুন্দরী বউ মিস করে যেতাম আমি। এই জন্য তো তোমার বোনকে একটা থ্যাঙ্কস দিতেই হচ্ছে। পালিয়ে ভালোই করেছেন উনি। হঠাৎ লোডশেডিংয়ে অন্ধকার হয়ে গেল পুরো রুম। বিছানায় পা গুটিয়ে শুয়ে পড়ল মীরা। একটু পর সে তার ঘাড়ের কাছে গরম উত্তাপ টের পেল। তার কোমর আঁকড়ে ধরল শক্ত পুরুষের হাত। মীরা আস্তে করে বলল, কম্বলটা কোথায়? ঘুমালে আমার জামাকাপড় ঠিক থাকে না। রোহান তার গলায় মুখ গুজে বলল, না থাকুক ঠিক, এইভাবেই ঘুমাও। গভীর রাত। দুজন নরনারী নিঃশ্বাসে আশেপাশে ভারী হয়ে উঠছে। ঠিক এমন সময় মীরার ফোনে টুং করে মেসেজের টোন বাজলো, নতুন জীবনের শুভেচ্ছা। তোমার বোন ভালোই আছে, তবে এখনও কিছু চোটপাট করছে। বসে আনতে বেশি সময় লাগবে না। রোহান এখন থেকে শুধুই তোমার। মেসেজটা দেখে ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে ওঠে মীরার মুখে। মীরা, কোথায় আছো তুমি? রোহানের ডাক শুনে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে মীরা। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলে, কী সমস্যা? চিল্লাপাল্লা করে ঘরবাড়ি মাথায় তুলছে কেন? রোহান এর চেয়েও বেশি বিরক্তি নিয়ে বলে, চিল্লাবো না? আমার ওয়ালেট কোথায়, ঘড়িটাই বা কোথায় গেল? মীরা বুঝতে পারছে না এসব তাকে শুধু জ্বালানোর ধান্দা। তাই জলদি ক্যাবিনেট থেকে সব কিছু বের করে দিয়ে আবার রান্নাঘরের দিকে ছুট লাগাতে চায়। কিন্তু তার আগে পিছন থেকে তার দুই হাত নিজের করাতে করে নেয় রোহান। নিজের দিকে ঘুরিয়ে হাত দুটো নিজের বুকের উপর রেখে বলে, 6 মাস হলো বিয়ে হবার, এখনও আমার অভ্যাসগুলো রপ্ত করতে পারলে না? টাই বেঁধে দেবে কে আমার? উহ, এমন ভাব করে যেন বিয়ের আগে তার আরও 10-5টা বউ ছিল। আমি তোমার গলার নাগাল পাই না দাঁড়িয়ে। কত লম্বা তুমি! অসহায় শোনালো মীরের আওয়াজ। তবু বাঁধতে হবে। নিচু টুলটা কোথায়? এটা তোমারই ষড়যন্ত্র নিশ্চয়। মীরা নজর ঘুরিয়ে আশেপাশে তাকাতেই ঝট করে তাকে কোলে তুলে নেয় রোহান। টাইটা তার হাতে দিয়ে বলে, এবার বেঁধে দাও তো। মীরা বীরস্বদনে টাই বাঁধতে শুরু করে, কিন্তু রোহানের নজর ঘুরঘুর করছে তার মুখশ্রীর দিকে। সদ্য স্নান সেরে রান্নাঘরে যাওয়ার সময় চুলগুলো থেকে এখনও জলবিন্দু পড়ছে।
সে চোখ মুখ কুঁচকে টাই ব্যথায় ব্যস্ত, যেন সে রাজ্যের বিরক্ত। সকালবেলা স্নিগ্ধ আলো তার মুখশ্রীতে খেলা করে ছড়িয়ে দিচ্ছে এক অপরূপ দ্যুতি, আর রোহানের হাত খেলা করছে তার কোমর জুড়ে, কখনো পেটে শুশ্রুষি দিচ্ছে, তা কখনো আবার কোমরে গোজা আঁচলে টান দিচ্ছে। উফ, অসহ্য বলে মীরা রুম থেকে গটগট করে হাঁটা দিল রান্নাঘরের দিকে। এবার আর রোহন হাত বাড়িয়ে মীরার নাগাল পেল না। খাবার টেবিলে সবাইকে খাবার পরিবেশনে ব্যস্ত। রোহানের দুই পাশে তার শাশুড়ি আর তার মামা শ্বশুর বসেছে। বলা বাহুল্য, এই তিনজন ছাড়া সংসারে আর কেউ নেই মীরার। তার শ্বশুর মানে রোহানের বাবা একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে আরও বছর 15 আগে। তার মৃত্যুর পর প্রমীলা দেবী খুবই দক্ষতার সাথে ঘর ও বাহির দুটোই সামলেছে। তখন রোহান সবে 10-11 বছরের ছেলে। তাকে সামলে তিনি নিজের স্বামীকে প্রতিষ্ঠিত ছোট ব্যবসার হাল ধরেছেন। আস্তে আস্তে এটাকে বড় করে তুলছেন। ওনার ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। ওনার ভাবগাম্ভীর্যের কারণে ওনার ব্যক্তিত্ব ঘরে বাইরে সকলের কাছে প্রশংসনীয় হয়ে উঠছে। তার সব কাজে তিনি সবসময় সহযোগিতা হিসেবে পেয়েছেন তার ছোট ভাইকে। মীরামা, পরোটাটা কিছু কম তেল দিও। বোঝোই তো, এই বয়সে যদি মুটিয়ে যাই তাহলে কি চলে? মামা শ্বশুরের কথায় ঠোঁট টিপে হাসে মীরা। ভদ্রলোকের বয়স 48 ছড়িয়েছে অনেক আগে, তবুও তিনি নিজেকে মনে করেন স্টিল ইয়ং, এখনও অবিবাহিত কিনা। তার মতো অবিবাহিত পুরুষদের কখনো বয়স বাড়ে না, তারা চিরকুমার। তাই এখনও তিনি নিজেকে ফিটফাট টিপটাপ রাখেন। তবে তার চিরকুমার থাকার ইতিহাসটা বেশ করুণ। যাকে প্রথমে ভালোবেসেছিল তাকে নিজের করে পায়নি, তাই জীবনভর অবিবাহিত থেকে গেলেন। মীরার চোখে জল আসে ওনার কথা ভাবলে। কীভাবে উনি সারাটা জীবন কাটাচ্ছেন তার প্রেয়সীকে ছাড়া। রোহানকে ছাড়া একটা দিন থাকার কথা ভাবলে মীরার শ্বাস বন্ধ হয়ে আসে। রোহানকে ছাড়তে পারবে না বলেই না এত নাটক, এত আয়োজন। কে বলেছে যে নিজের ভালোবাসাকে শুধু ছেলেরাই ছিনিয়ে নিতে জানে? নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে একটা মেয়ে কতটা বেপরোয়া হতে পারে তার জলযন্ত্র প্রমাণ মীরা। মীরা দুই একবার ফাঁকা ঢোক গেলে কাল রাতে মাকে ফোন করে বলেছে নীরা ফিরে এসেছে, সাথে আছে তার হাজবেন্ড। এবার যদি সব কথা ফাঁস হয়ে যায় কি হবে তবে? তার ধ্যানভঙ্গ হয় তার শাশুড়ি মায়ের কথায়। শুনলাম তোমার বোন নাকি বাড়ি ফিরে এসেছে। মীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সে একবার আর চোখে তাকায় রোহানের দিকে। না, তার অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মীরা। তা বোনের সঙ্গে দেখা করে এসো গো। এতদিন পর ফিরলেন উনি। তা দেখবে না আমার রোহানকে বাদ দিয়ে কোন হীরের টুকরো ছেলেকে বিয়ে করছেন উনি। ওনার চোখে মুখে স্পষ্ট রাগ আর বিরক্তি আভাস। মা, বাদ দাও তো এসব। আর মীরা শোনো, তোমার যদি বোনের সাথে দেখা করতে ইচ্ছে হয় তো তুমি যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। মীরা এতস্তত করে বলল, আমার মনে হয় না যাওয়াটা ভালো হবে। মানে তার হবু বরের সাথে আমার বিয়ে হয়েছে, ব্যাপারটা একটু কেমন না? আমি ওর সামনে কি করে দাঁড়াবো? আশ্চর্য, পালিয়েছিল ও। ভয় সংকোচ যাই বলো সেটা থাকবে ওর। তুমি এত সংকুচিত হচ্ছে কেন? আশ্চর্যিত স্বরে বলে রোহন। মীরা বার কয়েক ঢোক গিল, দ্বিধান্বিত হয়ে তার চোখের দৃষ্টি সেদিকে খেয়াল করেছে রোহান। আচ্ছা ঠিক আছে, তুমি যদি যেতে না চাও যাবে না, এতে কুণ্ঠিত হবার কী আছে? শরতের দিনগুলোর শেষের দিকে স্বচ্ছ নীল আকাশের সাদা পেঁজা তুলির মতো মেঘের ছড়াছড়ি, মৃদুমন্ত বাতাস উঠছে গাছের পাতায়। আকাশে সূর্যের তাপ এত বেশি না, একটা মিষ্টি রোদ্দুরে রোদ ছড়িয়ে আছে চারিদিকে। শহরের অভিজাত একটা রেস্টুরেন্টে রুটশপে বসে আছে নীরা। রেস্টুরেন্টটা বলতে গেলে অনিন্দ সুন্দর। ভেতরের সাজের সাথে বাইরের সাজটাও অসাধারণ। এমন নামি দামি রেস্টুরেন্টে অবশ্য আগে কখনো আসেনি নীরা। বলতে গেলে আজই প্রথম। কিন্তু তার পোশাক আশাকে তা বোঝা যায় না। তার পরনে একটা নীল ডেনিমের প্যান্ট আর শর্ট কুর্তি, তার উপর ডেনিমের জ্যাকেট। চোখের রোদ চশমাটা আপাতত সামনের টেবিলে রাখা। বাদামি লং হেয়ার কাট চুলগুলো পিঠের উপর ছড়িয়েছে। সে পায়ের উপর পা তুলে ফোন টেপে ব্যস্ত থাকলে তার নজর বারবার চলে যাচ্ছে দরজার দিকে। একটু পরে ছাদের দরজা দিয়ে প্রবেশ করে মীরা। এসে সরাসরি সামনে রাখা চেয়ারে বসে। সে বেশ তাড়াহুড়ো করে এসেছে তা বোঝাই যাচ্ছে। ঘন লম্বা চুলগুলো একটা এলোমেলো হাতে খোঁপা করে দিল। মুখে সামান্য প্রসাধনের চিহ্ন নেই। মীরাকে মানতেই হবে যে তার এই বোনটা সুন্দরী বটে। তার পরনে একটা সিগনেচার কালেকশনের শাড়ি। বড়লোক বাড়ির বউ বলে কথা, এসব শাড়ি তাদের কাছে ডাল ভাত। মূলত মীরার সাথে দেখা করতেই এখানে এসেছে সে। মীরার স্ত্রীর দৃষ্টি আপাতত নীরার কুটিল চাহিনীর উপর, যা দিয়ে কিনা সে মীরাকে স্ক্যান করেছিল সে কখন থেকে। মীরা শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কী চাই তোর? নীরা বসার ভঙ্গিটা পরিবর্তন আনলো। হাতের টেবিলের উপর রেখে ভুরু উঁচে বলল, আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে বলছিস আমার কি চাই? বড়লোক বাড়ি বউ হয়ে বসে আছিস আমার সব কিছু দখল করে। যদি বলি তোর সব কিছু, দেখ একদম ফালতু কথা বলবি না। এসব কথা তোর পালানোর আগে মনে ছিল না? বিয়ের আসর ছেড়ে
পালিয়েছিলি তুই। তোর কোনো ধারণা আছে এতে বাবা কতটা অপমানিত হয়েছে? আবার এখন এসে বলছিস তোর সব কেড়ে নিয়েছিস? লজ্জা করে না তোর? শাট আপ। তোর কি মনে হয় আমি অবুঝ, আমি কিছুই বুঝি না? তোর ওই সিক্রেট কেয়ার যে রোহান ছাড়া আর কেউ নাই, তুই কি ভাবছিস সেটা আমি জানি না? কথাগুলো বলে রাগে ফুঁসতে থাকে নীরা। এবার মীরার মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। তবে বোস, কেমন নির্লজ্জ তুই! তোর রিজুদের সাথে 3 বছর সম্পর্ক, তার উপর তুই এটাও জানতি যে যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সে তোর ছোট বোনের পছন্দ, তবুও তুই বিয়েতে রাজি হয়েছিলি। আচ্ছা, আমার কথা না হয় বাদে দিলাম, ছোট থেকে তো আমার সব জিনিসের প্রতি তোর লোভ। আমার পছন্দের জিনিস, আমার প্রিয় জিনিসগুলো তোকে ছিনিয়ে নিতে হবে, কিন্তু একটাবার তোর রিজুদার কথা মনে পড়লো না? কীভাবে পারলি তুই এতটা রবি হতে? আমি খুব ভালো করেই জানি এটা তোর আর তোর প্রাণের রিজুদার প্ল্যান। দেখ নীরা, তুই স্বীকার কর যে তুই লোভে পড়ে রোয়ানকে বিয়ে করতে চেয়েছিলি। তুই বিয়ে করতে চেয়েছিস, খুব ভালো কথা। তুই বলেছিলি তুই ওকে ভালোবাসিস। তুই যদি ওকে ভালোই বাসতি তবে এখানে রিজু এলো কোত্থেকে? লজ্জা করে না তোর একজনকে ঠকিয়ে আরেকজনের সাথে সংসার বাঁধতে? লজ্জাময় ফুট চালচুলহীন রিজুতার সাথে সম্পর্কে জড়ানোর চেয়ে রোহানকে বিয়ে করা অনেক ভালো। ছি, এখন তুই এই কথা বলছিস? তোর ভাগ্য ভালো রিজুতা তোকে এতটা ভালোবাসে। ও তো তোকে আপন করে নিয়েছে। ওর জায়গায় অন্য কেউ হলে তোর মুখে লাথি মেরে চলে যেত। তোর ভাগ্যটা আসলে খুব ভালো রে। লাস্ট মুহূর্তে তো আমিও তোকে সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ঈশ্বরের কি লীলা দেখ, ভগবান হয়তো আমার জন্য রোহানকে বানিয়েছে, তাই লাস্ট মুহূর্তে তুই পালিয়ে গেলি। আমি পালাইনি, তুই আর রিজু মিলে আমাকে কিডন্যাপ করেছিলি। তোর এই গাঁজাখুরির আলাপ বাদ দে। আমরা সবাই তোর হাতে লেখা চিঠি পেয়েছি যে তুই পালিয়ে গেছিস। এখন তোর এইসব উল্টোপাল্টা কথাবার্তা বন্ধ কর, আর আমাকে ফোন দিয়ে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। তুই কি ভেবেছিস এত শান্তিতে সংসার করতে দেব তোকে? তোর রোহানকে তোর থেকে আলাদা করতে 2 দিনের সময় লাগবে না আমার। আমি ওকে সব বলবো যে তুই আর রিজু মিলে বিয়ের দিন আমায় কিডন্যাপ করছিলি। তারপর দেখবো কি করে তোর সংসার টেকে। মুহূর্তের মধ্যে মীরার চেহারা পাল্টে গেল। টেবিলের উপর থেকে ক্ষিপ্ততার সাথে ছুরিটা উঠিয়ে নীরার গলায় চেপে ধরলো। সাথে সাথে নীরার চোখে মুখে চরম আতঙ্ক ফুটে উঠল। সে চোখ বড় বড় করে মীরার দিকে তাকালো, যাকে আপাতত স্বাভাবিক মনে হচ্ছে না। জাস্ট করে ফেলবো তোকে আমি। সারাটা জীবন আমার সাথে কম্পিটিশন করে গেলে। মাত্র 1 বছর ছোট ছিলাম তোর চেয়ে, তবুও সবসময় আমার প্রিয় জিনিসটা তোর ছিনিয়ে নেওয়া চাই। জানতি তুই যে রোহানকে আমি যে কলেজ লাইফ থেকে ভালোবাসি, তবুও এই বিয়েতে রাজি হয়েছিলি? তুই আসলে ঠিক কি বলছিস? তোকে কিডন্যাপ করার প্ল্যানটা আমি করেছিলাম। পারলে তখন তোকে খুন করে ফেলতাম তোকে। কিন্তু আমার মাথায় তুই কি ঢুকেছিলিস? রোহান তোকে ভালোবাসে, ভালোবাসাময় ফুট। ও তোকে ঠিকঠাক চেনেও না। ও তোকে ভালোবেসে ভেবে আমি নিজেই প্ল্যান ক্যান্সেল করে দিয়েছিলাম। খুব কেঁদেছিলাম আমি সেদিন, কিন্তু ভগবানের কি লীলা দেখ, তুই পালিয়ে শেষমেশ পালিয়েই গেলি। নীরার চোখে মুখে বাঁচার আকুতি। ছুরিটা নীরা এমনভাবে ধরেছে যেন মনে হচ্ছে এক্ষুনি রক্ত বেরোবে। নীরা কোনো মতে বলল, বিশ্বাস কর মীরা, আমি পালিনি। সত্যি রোহান আমায় ভালোবাসতো। আর একটা মিথ্যে কথা বললে ধর থেকে মাথা আলাদা করে দিব একদম। জানিস তো এই রেস্টুরেন্টে রোহানের 50% শেয়ার আছে। সো তোকে গুম করে দেওয়ার কোনো ব্যাপারই না। তুই যদি বিয়ের আগে আমার এভাবে ব্রেন ওয়াশ না করতে, তাহলে হয়তো সত্যি আমি বিয়েটা ভাঙার চেষ্টা করতাম। জানিস কতটা ভয় পেয়েছিলাম আমি? ফুলশয্যার মতো গুরুত্বপূর্ণ একটা দিনে আমি শুধু ভেবেছিলাম রোহান আমায় মেনে নেবে তো। কিন্তু ভুল ছিলি তুই। আরে ও তো তোকে ঠিক করে চেনেই না, শুধু মায়ের কথায় বিয়েতে রাজি হয়েছে। কথাগুলো বলে মীরা কিছুটা শান্ত হয়। নীরাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়, আর নীরা ঢকঢক করে 1 গ্লাস জল পুরোটাই পান করে। তার আত্মায় আর পানি নেই। তুই কি ভেবেছিস নীরা, কোনো প্রমাণ না রেখে আমি এত কাঁচা কাজ করি নাকি? তোকে তো সত্যি কিডন্যাপিংয়ের প্ল্যান করেছিলাম। তোর আর রিজুদার সব সবজই আমার কাছে আছে। সো তুই বলবি আর রোহন তোর কথা বিশ্বাস করবে? তুই আমার সংসার ভাঙবি? তোর আশা সেগুড়ে বালি। আর সেদিন রাতে রিজুদা নিজেই আমায় জানিয়েছে যে তোরা পালিয়ে গেছিস। মনে রাখিস, এটা আমার সংসার। গত 6 মাস যাবৎ তিলে তিলে আমি করেছি। আমার সংসার দিকে নজর দিলে তোকে খুন করতে 2বারও ভাববো না আমি। নীরার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে নিক্ষেপ করে ধীর পায়ে বাইরে বেরিয়ে এসে মীরা। সন্ধ্যা নামার মুহূর্তে গোটা আকাশ সূর্যের ললিমায় ছেয়ে গেছে। পাখিরা ফিরে যাচ্ছে তাদের নীড়ে। চারিপাশ তাদের কলরবে মুখরিত। মীরার মনে একটাই চিন্তা, সেও যদি পাখিদের মতো যত্নে নিজের সংসার আগলে রাখবে। এটা তার নিজের সংসার, মীরার সংসার।
রাত্রির প্রথমাংশ। হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে পরিবেশ। রাস্তায় সোডিয়ামের আলোর নিচে জমজমাট কুয়াশা। আকাশে মস্ত বড় চাঁদ। ফকফকে জ্যোৎস্না উচ্ছ্বাসিত হয়ে আছে পরিবেশ। বড় বড় মেঘ এসে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য চাঁদকে ঢেকে দিয়ে তাকে আড়াল করে চেষ্টা করছে। কিন্তু মেঘের আড়ালে কি চাঁদকে লুকানো যায়? একটা সময় ঠিকই তা আপন মহিমায় প্রকাশিত হয়। ছাদের নিস্তব্ধ পরিবেশের মাঝে হঠাৎ ঝিঝি পোকার একটা আওয়াজ কর্ণগোচর হতে চমকে ওঠে মীরা। ছাদের কিনারায় নজর দিয়ে দেখলো বেশ কয়েকদিন ধরে অবহেলায় ওই দিকটা ঝোপের মতো হয়ে আছে। ইদানিং সে কোনো কাজই ঠিকভাবে করছে না। মনটা হয়েছে বিক্ষিপ্ত। সত্যি যদি নীরা না পালিয়ে থাকে তাহলে? নীরার চোখ মুখ দেখে মনে তো হলো না ও মিথ্যে বলছে। নীরার ভাষ্যমতে তাকে কেউ কিডন্যাপ করেছিল, কিন্তু মীরা তো তাকে কিডন্যাপ করার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছিল। তবে কি রিজুদা ওকে কিডন্যাপ করেছিল? কিন্তু নীরার বিয়ের দিন কি হয়েছিল এটাই সে বুঝতে পারছে না। নীরার সাথে তার ভালোভাবে কথা বলা উচিত ছিল। আসলে নীরা তখন ওইভাবে তার সংসার ভাঙার কথা বলায় হুট করে মাথাটা গরম হয়েছিল। সব কিছু খুব গোলেমেলে লাগছে। ধাতব দরজা খোলার শব্দে মীরা চমকে সেদিকে তাকায়। ছাদের দরজার সামনে তার মামা শ্বশুর গোবিন্দবাবু দাঁড়িয়ে আছে। মীরার দিকে নজর পড়তে অপ্রস্তুত ভঙ্গিতে হাসেন উনি। হয়তো ছাদে সিগারেট খেতে এসেছিলেন। এত রাতে কেউ থাকবে তা ভাবিনি। বৌমা, এই হিমে ছাদে কি করছো? নিচে দেখলাম রোহান তোমায় খুঁজছে, অনেকক্ষণ হলো অফিস থেকে ফিরছে। ওনার কথা শোনা মাত্র মীরা তড়িঘড়ি করে নিচে নামতে শুরু করলো। ঘরে ঢুকতে দেখলো রোহান জামা চেঞ্জ করছে, ওয়াশরুম থেকে বের হচ্ছে। মীরা সেদিকে নজর না দিয়ে বিছানার উপর থেকে রোহানের ল্যাপটপ বা ব্যাগ থেকে সরিয়ে কাবার্ডের উপর রাখলো। এখানে ওখানে ছড়িয়ে ছিটে থাকা শার্ট প্যান্টগুলো ঝুড়িতে রাখলো। রোহান বিছানায় বসে নিঃশব্দে মীরার কাজগুলো পর্যবেক্ষণ করছে। কাজ শেষ করতে পিছন ফিরতে রোহান তাকে চোখের ইশারায় কাছে ডাকলো। বিছানার কাছে যেতে তাকে টেনে বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ল রোহান। তার এহেন কাজে ভরকালো মীরা। রোহন পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে মীরার পেটে মুখ গুজে চুপচাপ পড়ে রইল। তার এমন আচমকা আক্রমণে দরুন মীরার শ্বাস আটকে রইল কতক্ষণ। তবে একটু পরে সে স্বাভাবিক রূপে ফিরে এলো। রোহনের এই কাজ নতুন নয়। অতিরিক্ত স্ট্রেস বা চাপে থাকলে সে ইদানিং এই কাজ করে। মীরার হাত চলছে রোহনের চুলের ভাঁজে ভাঁজে। রোহন চোখ বুজে ঘন ঘন শ্বাস ফেলছে। লোকটা কি কিছুক্ষণে ঘুমিয়ে গেল নাকি? মীরা মৃদু করে ডাকলো, কি হয়েছে? রোহান তাকালো তার দিকে, ক্লান্ত বিধ্বস্ত দৃষ্টি। হাত উঁচু করে মীরার গালে ছোঁয়ালো, আর এই হাত দিয়ে কোমর শক্ত করে আঁকড়ে ধরল। আমি খুব ক্লান্ত মীরু। কেমন যেন নির্জীব শোনালো রোহানের কণ্ঠ। মীরার বুক কেঁপে উঠল। রোহান এবং অনুনয় সুরে বলল, আমায় কখনো ছেড়ে যাবে না তো নীরু? রোহানের কথা শুনে চমকে উঠল সে। এগুলো কী ধরনের কথা? ধরো জানতে পারলে কোনোদিন আমি কোনো অন্যায় করছি, তবে কি তুমি আমায় ভুল বুঝবে? রোহানের চোখে স্পষ্ট কাতরতা। মীরা দ্বিধান্বিত হয়। কী এমন করেছে রোহান যে এভাবে তার কাছে বলছে? মীরা তপ্ত শ্বাস ফেলল। রোহান এখন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েছে তার পানে। মীরা ঝুঁকে এলো তার দিকে, দু চোখের পাতা ঝটপটিয়ে বলল, আমি মানুষটা একান্ত তোমার, তা কি বিশ্বাস হয় না? রোহান তার শুকনো ঠোঁটজোড়া ছোঁয়ালাম মীরার কপালে। আমি তোমাকে খুব অসহায় করে ফেলছি মীরা। আমার প্রতিটি চিন্তা ভাবনা কোনো না কোনো মাঝেই শুরু হয় আর তোমার মাঝেই শেষ হয়। আমি কি তোমার আসক্তে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি? রোহানের এমন কথার বিপরীতে মীরা কিছু বলতে পারল না, বরং লজ্জা পেল, ভীষণ লজ্জা পেল। তার লজ্জা আর একটু কোমল করে টুপ করে একটা চুমু খেলো রোহান। নিজের বুকে একটা হাত থেকে অস্থির কণ্ঠে বলল, তোমার এই লজ্জারাঙা মুখটা আমায় আহত করছে ভীষণভাবে। তুমি কি আমার প্রাণ হরণ করতে চাও, আমার প্রাণেশ্বরী? মীরা এবার আর টিকতে পারল না। লোকটা হয়তো তাকে লজ্জা দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করছে। রোহানকে এক ধাক্কায় বিছানা ফেলে দিয়ে রক্ত পায়ে ছুটে চলে আসলো বাইরে। মীরার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটে মৃদু হাসির ঝঙ্কার তুললে রোহান। বিছানা থেকে নেমে এসে মীরার ফোনটা হাতে নেয়। দরজার দিকে খুব সাবধানে নজর বুলায়। তারপর ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে মীরার নাম্বারটাকেই ব্লক লিস্টে ফেলে দেয়। তার সাথে সাথে সকল আননোন নাম্বারগুলোকে ব্লক করে দেয়, যেন কোনো আননোন নাম্বার থেকে কেউ মীরার সাথে যোগাযোগ করতে না পারে। সবশেষে রিজুর নাম্বারটাও ব্লক লিস্টে ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রোহান। এবার আর মীরা সত্যিটা জানার কোনো উপায় রইল না। মানুষটা এত নিচু মন মানসিকতা হতে পারে তা তোমাকে না দেখলে সত্যি জানতে পারতাম না নীরা। কথাগুলো বলে প্রচণ্ড রাগে দপ করে জ্বলে উঠল রিজু। হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আবার বলে, ছি নীরা, তোমার এতটা অধঃপতন হতে পারে তা আমি ভাবতে পারিনি। তুমি কিনা এবার মীরার সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছ। আমার ভাবতে খুব ঘৃণা হয় তোমার মতো একটা মেয়ে আমার ওয়াইফ।
তোমাকে কে বলেছিল আমার বিয়ে করতে? আমি তো ভালোই ছিলাম। সেদিন আমার বিয়েটা হয়ে গেলে আমিও রাজরানীর হালে জীবন কাটাতাম। তুমি আর মীরা আমার জীবনটাকে শেষ করে দিল। চুপ, একদম চুপ। এতই যখন রাজরানীর হালে জীবন কাটাতে চাও তো আমার সাথে প্রেম করেছিল কেন? তুমি তো সবাই জানতে নীরা, আমি সামান্য বেতনের একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ভুল করছি, জীবনে সবচেয়ে বড় ভুলটা করেছি। আমি তোমার সাথে প্রেম করি, যেখানে মীরা হাজবেন্ড কিনা নিজস্ব বিজনেস রয়েছে, সাথে নিজস্ব বাড়ি গাড়ি, সেখানে তুমি একটা সামান্য কোম্পানির এমপ্লয়। নীরার কথা আহত হয় রিজু। সে তো এই মেয়েটাকে ভালোবাসতো, তাই তো তার শত অন্যায়ের পরও তাকে ছাড়তে পারে না। তবুও গলার স্বরের পারদ খানিকটা উঁচু করে বলে, ভুল যখন করছো তো তার মাসুল তো দিতেই হবে। তবে সাবধান, মীরাকে একদম এসবে জড়াবে না। মীরা এই বিষয়ে কিছুই জানে না, যা করার সব আমি করেছি। নীরার নিজের রাগটা চেপে বসে রইল গুম হয়ে। একসময় তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কেন সবসময় তার সাথে এমন হয়? সে কেন সবসময় মীরার কাছে হেরে যায়? সবার কাছে মীরা কেন এত ভালো? নিজের দোষটা তার নজরে পড়ে না। সে তো শুধু একটা সুন্দর জীবন চেয়েছিল, হোক না সেটা কাউকে ঠকিয়ে। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষটার জীবনের একটা আলাদা গল্প থাকে, সে সেই গল্পের মুখ্য চরিত্র। সে চায় যেন সব ভালো ঘটনা তাকেই ঘিরে আবর্তিত হোক, কিন্তু বাস্তবে কী তা হয়? রাতের খাবারের পর বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল রোহান। মীরা ঘরে ঢুকে চট করে ল্যাপটপটা তার সামনে থেকে কেড়ে নিয়ে সুচল দৃষ্টিতে রোহানের দিকে তাকায়। হোয়াট ইজ দিস মীরা? আমি কাজ করছি তো। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে রোহান। মীরা সাধারণত তার কাজের মাঝে মাঝে কোনো রকম ইন্টারফেয়ার করে না। মীরা ল্যাপটপকে সাইডের টেবিলে রেখে দুহাত ভাঁজ করে সরাসরি রোহানের দিকে তাকালো। এক ভ্রু উঁচু করে বলল, তোমায় না ক্লান্ত লাগছিল? এখন এত রাত জেগে কাজ কেন করছো? রোহান অসহায়ভাবে বলল, আরে ওটা তো মানসিক ক্লান্তির কথা বলছিলাম। আর এমনিতেও তোমার কাছে এলেই আমার ক্লান্তি কেটে যায়। এখন দাও তো ওটা, কাজ আছে আমার। কেন? আপনার কি আমাকে ক্লান্তি রিমুভার মনে হয়? এখন কোনো কাজ নয়, সোজা ঘুম। এই বলে মীরা লাইট অফ করে বিছানায় এসে বসে পড়ল। মীরার রাগি মুখ দেখে রোহানও চুপচাপ শুয়ে পড়ল। মনে মনে ভাবলো, ব্যাপার কি? রোহান চুপচাপ নিজের হাতটা বাড়িয়ে দিল। মীরা তার হাতের উপর মাথা রেখে গুম হয়ে শুয়ে রইল। অন্য হাত দিয়ে মীরার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমে পড়ো। জানো মীরা, আমার না খুব ইচ্ছে করে প্রতিদিন কালো শাড়িতে তোমায় দেখতে। জানো, কালো শাড়িতে না তোমায় অপূর্ব লাগে। আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না তোমায় দেখে। আস্তে আস্তে হালকা স্বরে এলো রোহানের গলার স্বর। মীরা বুঝলো রোহান ঘুমিয়ে গেছে। সে লজ্জায় রোহানের বুকে মুখ গুজলো। কিছু একটা মনে হতে মীরা চকিতেও চোখ মেরে তাকালো। মীরার মনে পড়ল, বিয়ের এই 6 মাসে সে তো কোনো কালো শাড়ি পরেনি। ইনফ্যাক্ট সে লাস্ট 10-11 মাস আগে শাড়ি পরেছিল ইউনিভার্সিটির ফাংশানে। হ্যাঁ, সেটা কালো শাড়ি ছিল, কিন্তু সেটা রোহান কিভাবে দেখলো? আর দেখলো, মনে কেন রাখলো? চারিদিকে আবছা অন্ধকার। উঁচু দেওয়ালে ভেন্টিলেশনের ফাঁক দিয়ে ক্ষীণ আলোর রেখা লুটিয়ে পড়ছে মেঝেতে। মীরা বহু কষ্টে বুঝে আসা চোখ মেরে তাকালো। তবে সামনে তার নিগুড় অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। খানিক বাদে সে বুঝতে পারল তার হাত পা দুটো চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে। মীরার মাথায় একটা সূক্ষ্ম যন্ত্রণা সূচের মতো বিচ্ছে। মীরা বোঝার চেষ্টা করলো যে সে আছেটা কোথায়। সে তো দুপুরে কেনাকাটা করতে বাইরে বেরিয়েছিল, হাতে 3-4টে শপিং ব্যাগ নিয়ে বাসার পাশের গলিটা দিয়ে ফিরছিল। এরপরে আর কিছু মনে নেই তার। মীরা মনে করার চেষ্টা করলো, কিন্তু তাতে তার মাথায় তীব্র খানিক হওয়া বইকে আর কিছুই হলো না। মীরা ক্ষীণ গলার আওয়াজে কাউকে ডাকার চেষ্টা করলো। কোথায় আছে সে? এমন একটা 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 জায়গায় তাকে আটকে রাখার মানে কি? হঠাৎ মাথার যন্ত্রণাটা খুব বেশি মনে উঠল। মনে মনে যেন মাথার পেছনের অংশ কোনো শক্ত আঘাত লেগেছে। তেষ্টায় তার গলা শুকিয়ে যাচ্ছে। তবু গলার স্বরটা আর একটু উঁচু করে বলল, কেউ আছেন? কেউ কি নেই এখানে? কিন্তু কারো সাড়া না পাওয়া গেল। হতাশ হলো মীরা। হাতের বাঁধনগুলো খোলার চেষ্টা করলো, কিন্তু যেগুলো যেন আর দৃঢ়ভাবে কেটে বসে আছে। কতক্ষণ এমন হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে ক্লান্ত হয়ে গেল সে। নির্জীবভাবে পিঠ এলিয়ে দিল চোয়ালটাতে। তার মাঝে আর শক্তি অবশিষ্ট নেই। সময় প্রায় সন্ধ্যা 7টা। ড্রয়িং রুমে একটি রকিং চেয়ারে বসে বই পড়ায় ডুবে আছেন প্রমীলা দেবী। ইদানিং তিনি তার তেমন অফিসে যান না। অফিসে সব কাজ রোহানের হাত ছেড়ে দিয়ে নিশ্চিত হয়ে আছেন তিনি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে সচেতন হলেন তিনি। 7টা বেজে গেল, এখন মীরার বাড়িতে ফেরার নাম নেই। কপাল কুঁচকে এলো তাহলে, মীরা তো কখনো সন্ধ্যার পর বাইরে থাকে না। পাশ থেকে ফোন নিয়ে মীরাকে কল করলো, কিন্তু ফোনটা বাজতেই বাজতেই কেটে গেল। পরপর 3বার ফোন করলেন, প্রতিবারে একই ঘটনা। এরপরে তিনি বেশ চিন্তিত হয়ে পড়লেন। প্রায় দুপুরের আগে মীরা বাড়ি থেকে বের হয়েছিল, এখনও ফেরার নাম নেই। আবার ফোন ধরছে না। মেয়েটার কোনো বিপদ হলো না কি?
প্রমিত দেবী উঠে উপরে আসেন, তার ভাইয়ের দরজার সামনে দাঁড়িয়ে বলেন, এই গোবিন্দ, ঘরে আছিস? তার গলা কাঁপছে। গোবিন্দ বাবু ঘরেই কিছু লেখালেখি করছিলেন। বোনের ডাক শুনে উঠে আসেন। কী হয়েছে রে দিদি, তোকে এমন লাগছে কেন? তিনি অস্থির হয়ে বলেন, মীরা কোথায় আছে জানিস? ওকে ফোনে পাচ্ছি না। দুপুরে না মার্কেট করতে গেল, তোর কাছ থেকে তো অনুমতি নিয়ে গেল না? সেটাই তো, দুপুরে গেছে, এখন 7টার বেশি বাজে, এখনও ফেরার নাম নেই, তার উপর ফোনটা ধরছে না। কী একটা অবস্থা বলতো। এত চিন্তা করিস না, হয়তো জ্যামে আটকে পড়ছে তাই দেরি হচ্ছে, এসে যাবে এক্ষুনি। আচ্ছা, এক কাজ কর, রোহানকে ফোন করে জিজ্ঞাসা কর ওর সাথে আছে নাকি। মীরা তো মাঝে মাঝেই অফিসে যায়। ভাইয়ের কথায় চিন্তা কমল প্রমীলা দেবী। জ্যামে থাকলে কি নিউ মার্কেট থেকে আসতে এত সময় লাগতে? কত করে বললেন উনি গাড়িটা নিয়ে যেতে, কিন্তু এই মেয়ে তো গাড়ি নিতেই চায় না। আজ গাড়িটা নিয়ে গেলে এত চিন্তা করতে হতো না। রোহানকে ফোন দেবে কি না এই নিশ্চিন্ত করতে করতে কলিং বেল শব্দ পেলেন তিনি। মুখ থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো, হয়তো মীরা ফিরে এসেছে। কিন্তু দরজা খুলে আশ্চর্য হন, কেননা মীরা নয়, দরজার বাইরে রোহন দাঁড়িয়েছে। মায়ের দিকে তাকিয়ে রোহন বলে, আমায় দেখে ভূত দেখার মতো চমকে গেলে কেন? শরত ভেতরে যেতে দাও। তিনি সরলেন না। রোহন ভেতরে ঢুকে বার কয়েক মীরার নাম ধরে রাখলো, কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে কপাল কুঞ্চিত করে বলছে, মীরা তোমার কাছে যায়নি? আমার তো ভাবছি ও তোমার সাথে। মায়ের কথা শুনে অবাক হয় রোহন। মানে? মীরা আমার সাথে থাকবে কেন মা? আর আমরা কোথাও গেলে তো তোমাকে জানিয়ে যাই। মীরা বাড়িতে নেই রোহন, সেই দুপুরে বেরিয়েছিল, এখনও ফেরেনি। মায়ের কথায় রোহানের মস্তিষ্ক ঠিক কীভাবে গ্রহণ করলো কি না বোঝা গেল না। তার চোখ মুখের ভঙ্গি মুহূর্তে পাল্টে গেল। মীরা বাড়িতে নেই মানে? কম্পিত হলো রোহানের বক্ষস্থল। একরাশ ভয়ে সে ঠাঁই নিল অন্তঃকরণে। মেয়েটা তো সন্ধ্যার পর একা একা কোথাও যায় থাকে না। রোহান ফোন বের করে মীরার নাম্বার ডায়াল করো, কিন্তু বিপরীত পাশ থেকে কোনো জবাব এলো না। অধৈর্য হয়ে আবার সে করতে লাগলো। মীরা ফোন ধরছে না। আমি ফোন করেছিলাম। মুহূর্তে রোহনের চেহারা রক্তশূন্য হয়ে গেল। তবে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো সে। ধীরে ধীরে মীরার বাবার বাড়িতে কাছের সব বন্ধুবান্ধব ফোন করলো রোহন, কিন্তু কোথাও কোনো রকম খোঁজ পেল না। এবার মাকে গিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিল ও? আর বলিস না, কিছু কেনাকাটা জন্য দুপুরে নিউ মার্কেট গিয়েছিল। কতবার বললাম গাড়িটা নিয়ে যাও, কিন্তু কে শুনে কার কথা। রোহান হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। তার আগে মীরার ফোনে কানেকশন চেক করে নিল। ফোনের লোকেশন সবসময় অন রাখতো মীরা, যে কোনো বিপদে পড়লে তাকে সহজেই কেউ খুঁজে পেতে পারে। ঘরের পাশ দিয়ে মাত্র যেন একটা ট্রেন ছুটে গেল। কেঁপে উঠল পুরো ঘর, আর তার সাথে মীরাও। চেয়ারের উপর নেতিয়েছে সে। কখন থেকে চিল্লাতে চিল্লাতে গলার অবস্থা বেহাল, তবুও শেষবারের মতো ডাকলো, কেউ আছেন? আমার একটু জল দিবেন, আমার খুব তেষ্টা পেয়েছে। খট করে দরজা খুলে গেল। দরজার দিকে আলোর সাথে প্রবেশ করলো এক পুরুষ অভাব। ধীর পায়ে হেঁটে এসে মীরার কাছে বসলো সেই অভাবটা। মীরা পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে একটা বিশ্রী হাসি দিল। মীরা গা ঘিনঘিন করে উঠল। তারপর একটু দূরে দাঁড়িয়ে তাকিব বলে কাউকে জোরে ডাক দিল। ডাকটা শুনে একটা বেটে খাটো ছেলে দরজার সামনে এসে দাঁড়ালো। ম্যাডামকে তোরা এখনও কোনো খাতির যত্ন করিস নেই, হারামজাদারা! দাঁত চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলল লোকটা। মাফ করে দেন ভাই, আপনি তো কইছিলেন ঘরের দরজা না খুলতে। মুহূর্তে গলার স্বর পাল্টে লোকটা বললেন, তাই তো। তাই বলে তোরা ম্যাডামকে পানিও দিবি না? জানিস উনি কার বউ? রোহান মজুমদারের বউ। পুরো শহর যারে এক ডাকে চিনে, তার বউয়ের এত অযত্ন, তাও আবার আমার ঘরে। মনে বড় কষ্ট পাইলাম। পাশ থেকে পানির বোতলটা উঠিয়ে নিয়ে মীরার দিকে এগিয়ে দিল। মীরা হাতের বাঁধনগুলো খুলতে খুলতে বলে, ইস, কি শক্ত করে বেঁধেছিস রে। নরম হাত দুটোতে দাগ পড়ে গেল। মীরা ভয়ে বাগরুদ্র হয়েছে। তার মাথা কাজ করা বন্ধ করেছে। কে এই লোক? কেন তাকে এখানে নিয়ে এসে? সে রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করছে। তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলো, কে আপনি? আর আমাকে এখানে কেন এনেছেন? লোকটা হাসতে হাসতে জবাব দিল, আরে কুল বৌদি, আপনার সব প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। তার আগে আপনার বরটিকে একটু ঘুরিয়ে নেই। মীরা বুঝতে পারলো যে রোহানকে তার বিজনেসের টেক্কা দেওয়ার জন্য কেউ তাকে গুটি হিসাবে ব্যবহার করছে। তাই তাকে এখন শক্ত থাকতে হবে। সে যে ভয় পেয়েছে, তাই এই লোকগুলোকে বুঝতে যে লোকটির ফোন বেজে উঠল। কলকারী ব্যক্তির দেখে লোকটা অট্টহাসিতে ভেসে উঠল। হাঁটি থেমে দেখছেন বৌদি, আপনার পতিদেব কিন্তু বুঝে গেছেন যে আপনি আমার কাছে আসেন। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কারো চিৎকার শোনা গেল, মীরাকে কোথায় রেখেছিস আহনাব? আমার থেকে তোর মাঝে আবার কাউকে কেন জড়ালি? সাহস থাকলে আমার সামনে এসে মোকাবেলা কর, ব্লাডি কাওয়ার্ড। আরে তোর হাইপার হচ্ছিস কেন দোস্ত? এবার আর বউয়ের বদলে ভুলে তোর শালিকে তুলে আনিনি, তাই চিন্তা করিস না, তোর বউয়ের কোনো অযত্ন হবে না আমার কাছে। তুই ছাড়াও তো ওটাই থাকবি। তুই বারবার আমার কাছে হেরে যাওয়ার ভয়ে এই একই কাজ করিস। দম থাকলে সৎভাবে আমায় হারিয়ে দেখা। মাই ফ্রেন্ড,
ভুলে যাস কেন? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যাট ওয়ার। কী চাই তোর? খুব সিম্পল একটা জিনিস, তোর এইবারে টেন্ডারের কোডটা দিয়ে তুই সরকারি হাসপাতাল আর কোয়ার্টার কন্ট্রাক্ট না নিবি, তা তুই এই টেন্ডারের হাত আমার জন্য ছেড়ে দিতে পারিস? ইম্পসিবল। তোর মতো একটা হাতে আমি সরকারি এত বড় একটা কাজের কন্ট্রাক্ট ছেড়ে দিতে পারি না। তাহলে বউর কথা ভুলে যা। গতবার তোর শালিকা, ও সরি, তোর না বউকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পেরেছিলি, কিন্তু এবার মনে হয় তোর বউয়ের প্রতি তোর কোনো মায়া নেই। কথাটা বলে মুখ দিয়ে একটা আফসোসূচক শব্দ করে মীরার দিকে তাকালো আহনাফ। আই উইল জাস্ট কিল ইউ আহনাফ বলে পাশের দেওয়ালে জোরে জোরে আঘাত করলো রোহান। তুই কত বড় ভুল করলি এটা তুই এখন বুঝবি আহনাফ, শুধু দেখ। আই এম ওয়েটিং ফর মাই ডিয়ার এনিমি। তবে মাথায় রাখিস, পুলিশ নিয়ে এলে কিন্তু তোর বউকে আর জানতে পাবি না। বলেই কলটা ডিসকানেক্ট করে ফোনটা অফ করে দিল আহনাফ। হাসপাতালের কেবিনে শুভ্র বেডে মীরা ঘুমিয়েছে, তার হাতে স্যালাইন চলছে, কপালে একপাশে ব্যান্ডেজ বাঁধা। চারিদিক থেকে মৃদু ফিনাইলের গন্ধে পরিবেশ ভারী হচ্ছে। মাথায় দিরিম দিরিম করে যেন কোনো একটা ভারী শব্দ বেজে চলছে। মীরার কানে হালকা যান্ত্রিক আওয়াজ প্রবেশ করলো। ভারী বাতাসে পাতাগুলো বহু কষ্টে খোলার চেষ্টা করলো সে। উজ্জ্বল আলো চোখে পড়তে বিরক্তি চোখ কুঁচকে এলো। হাতের উপর বহু পরিচিত একটা স্পর্শ পেল। তার হাতটা ধরে আছে যেন পরম ভরসার একটি হাত, পরম মমতায় পরম যত্নে। মীরা চোখ পিটপিট করে তাকালো, তবে চোখ সামনে ছাদে সাদা সিলিং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে চোখের সামনে একটা পরিচিত মুখশ্রী ভেসে উঠল রোহান। সে ঠোঁট নেড়ে মীরাকে কিছু একটা বলছে, চোখ স্পষ্ট উদ্বেগ ছাপা। কি বলছে রোহান তা মীরার কাছে আসছে না। সে আবারও চোখ বুজে নিল, লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আবারও চোখ মেলল। এবার রোহানের কথাগুলো শুনতে পেল মীরা। মীরা, মীরা, কী হয়েছে? তোমার কোনো সমস্যা হচ্ছে? কথা বলো প্লিজ। কয়েকবার ঢোক গিলে মীরা আস্তে করে বললো, আমি কোথায় আছি? তুমি আমার কাছে আসো। আজকে কি হতে পারতো তার ধারণা আছে? গাড়ি ছাড়া একা কেন বেরিয়েছিলে তুমি? গলার স্বর খানিকটা উঁচু হয়ে যায় রোহানের, কিন্তু ততক্ষণে মীরা মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কাঁদো কাঁদো মুখ করে বলল সে, তুমি আমায় বকছো কেন? কী করেছি আমি এমন? আমি কি কখনো একা বেরোই? বিয়ের আগে তো আমি একাই চলাফেরা করছি। মীরার উপর আচমকা রাগ দেখাতে রোহান নিজে একটু অসহায় বোধ করলো। মীরার গালে আদুরে হাত বুলিয়ে বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিরু। বিয়ের আগে আর বিয়ের পরে এক নয়। বিয়ের আগে তোমার লাইফে আমি ছিলাম না, এখন আমি আছি, তার সাথে আছে বিপদ। মীরা চোখ দিয়ে এখনও টপটপ করে জল ঝরছে। খোলা জানলা দিয়ে আসা জোর বাতাস দমকে ঈষৎ কেঁপে উঠল চিকন ঠোঁট। রোহান জানলা লাগিয়ে দিয়ে আবারও এসে মীরার কাছে বসলো। গালে লেপ্টে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিল। ডোন্ট ক্রাই, এত কাদার মতো বকিনি। একটু জল খাবে? সরি মীরা, তোমার স্যালাইন চলছে, এখন তো কিছু দেওয়া যাবে না, একটু পর খাবো। এখন কটা বাজে? নাক টেনে চোখের জল মুছতে মুছতে জিজ্ঞাসা করে মীরা। 12:30। রাত? না, দুপুর 12:30। কিছুক্ষণের জন্য হা হয়ে যায় মীরার মুখ। কোনো রকমে মুখে কথা ফুটিয়ে বলে, কাল দুপুরে না আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম? তুমি প্রায় 10 ঘন্টা সেন্সলেস ছিলে মীরা। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে যায় তার, কিন্তু মুখে বলে, আমায় একটু বসিয়ে দাও না, আর শুয়ে থাকতে ভালো লাগছে না। মীরার পরনে শাড়ি আগে হসপিটাল থেকে চেঞ্জ করে দিয়েছে, তার গায়ে সবুজ রঙের একটা ড্রেস। রোহানকে খুব সাবধানে মীরাকে বুকের সাথে জড়িয়ে ধরেছে, খুব যত্নে। পরে পেছনে বালিশ ঠিক করে দেয়। মীরা মাথা ঠেকিয়ে রাখে রোহানের বুকে। কি জোরে চলছে তার স্পন্দন। বুকের ভেতর লাভ লাভ শব্দ যেন ছড়িয়ে পড়ছে মীরার শিরায় উপশিরায়। মীরার এক হাত দিয়ে জড়িয়ে নেয় রোহনের কোমর। মীরার ক্যানে লাগানো হাতটা আস্তে আস্তে নিজের উরুর উপর রাখে রোহন। খুব সন্তর্পণে দুহাত দিয়ে মীরাকে জড়িয়ে রাখে। মীরার কানের কাছে খুব আস্তে করে বলে, আমার নিজের চেয়ে তোমার অস্তিত্ব আমার কাছে বেশি দামি। আমি তোমাকে হারানোর ঝুঁকি আর নিতে চাই না। কাল কি হয়েছিল? ওই লোকটা বা কে ছিল? তুমি কি আমায় কিছু বলছো? এখন না নীরু, তুমি আগে ক্লান্ত, অসুস্থ। যা জানার তা পরে জানালেও চলবে। বিরসভাস করে ওঠে মীরা। আমি মোটেও অসুস্থ নেই, বলুন না। ওই লোক না নীরাকে কিডন্যাপ করেছিল? তার মানে নীরা সত্যি কথা বলছে? কাম ডাউন মীরা, এত উত্তেজিত হতে মানা করছে তোমায় ডাক্তার। তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে, তবে ধীরে ধীরে। মীরা হাল ছেড়ে দিল না। রোহান একবার যখন না করছে তো মীরার হাজায় মাথায় কুটলেও সে কিছু বলবে না। তাই বেশি উচ্চবাচ্য না করে রোহানের বুকের কাছে সে রইল। রোহানের হাতের আঙ্গুলগুলো অবিশ্রান্তভাবে মীরার চুলের ভিতর। হঠাৎ কেবিনের দরজার আওয়াজ হয়, খানিকটা সরে বসে মীরা। আস্তে করে মীরাকে বালিশের সাথে ঠেস দিয়ে বসিয়ে দেয়। কেবিনের ভিতরে প্রবেশ করছে মীরার মা বাবা, আর ওর মা এসে আগেই মেয়েকে বুকের সাথে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। জামাই যখন ফোন করে বললো তোকে পাওয়া যাচ্ছে না, আমার মন কু রাখলো। মা কালীকে কত ডেকেছে, ঠিক হয়ে যাবে দেখিস মা। মাকে কতক্ষণ জড়িয়ে ধরলো মীরা। কতদিন হলো মায়ের কাছে যায় না। বিয়ের পর মাত্র 2 দিনের জন্য গিয়ে বাপের বাড়িতে ছিল। এই 6 মাসে মায়ের গা থেকে মিষ্টি ওমটা যেন
টেনে আসছে। মায়ের বুক এসে যেন সকল দুশ্চিন্তা আর ক্লান্তির অবসান। হঠাৎ মীরার নজর গেল বাবা পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নীরার দিকে। সাথে সাথে তার মুখভঙ্গি খানিকটা পাল্টে গেল। নীরা ধীরে ধীরে হেঁটে বেডের পাশে টুল তাতে বসলো। মলিন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন আছিস মীরা? শরীর কি এখনো খুব খারাপ? মীরা মাথা দুলিয়ে না বসলো। তারপর মায়ের দিকে তাকিয়ে আবার বলে ওঠে নীরা, মা বাবা তোমরা একটু বাইরে যাও তো, আমার মীরার সাথে কথা আছে। নীরার কথায় অসন্তুষ্ট হলো রোহান, তবে রাগ দামিয়ে বলল, তোমার ওর সাথে কিসের কথা? ডক্টর ওকে বেশি কথা বলতে স্ট্রেট নিতে বারণ করছে। চিন্তা করো না, শুধু মা বাবাকে বাইরে যেতে বলছি, তুমি থাকতে পারো। আর আমি এমন কিছু বলবো না যাতে মীরার ক্ষতি হয়। তুমি চাইলে আমি তোমার সাথে মীরাকেও একা ছাড়তাম না। নীরা অল্প হাসে। তাদের বাবা মা মীরার দিকে তাকিয়ে কেবিন থেকে চলে যায়। মেয়ে আর মেয়ের জামাইয়ের কথা তারা কিছুই বুঝতে পারছে না। বাবা মা বেরিয়ে গেলে মীরার একটা হাত ধরে নীরা বলে, আমায় ক্ষমা করে দিস মীরা, বারবার আমি তোকে ভুল বুঝে গেছি আর কষ্ট দিয়ে গেছি। মীরা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে, এতে ক্ষমা চাওয়ার কী আছে? তোর জায়গায় আমি হলে এভাবেই ভাবতাম ঘটনাটা। সত্যি সেদিন তোকে কিডন্যাপ করা হয়েছিল, তার জন্য নয় রে মীরা। আমি ইচ্ছে করে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নিতে চেয়েছিলাম, তোর সংসার ভাঙার চেষ্টা করেছিলাম। এটা কি কম লজ্জার? তুই কি ভুল বুঝতে পেরেছিস, এটাই আমি খুশি। কিন্তু ফার্দার এই ঘটনা ঘটাতে যাস না। মীরার শেষের কথায় রোহান ভড়কে গেল, কি তেজ রে বাবা। এবার রোহান নীরাকে উদ্দেশ্য করে বলল, পারলে রিজুর কাছে ক্ষমা চেয়ে নিও, ছেলেটা তোমাকে ভালোবাসে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি রোহান। এত এত অপমান আর অবহেলার পর রিজু আমার প্রতি কেয়ার বুঝিয়ে দেয়, আমার প্রতি ওর ভালোবাসা, আর আমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বলে নীরা চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু মুছে নেয়। প্রমীলা দেবী চিন্তায় অস্থির হয়ে আছেন। সেই যে সকালে রোহন ফোন করে মীরার একটা খবর দিয়েছিল, এরপর থেকে কোনো পাত্তা নেই। টেনশনে তিনি পুরো ড্রয়িং রুম মাথা ও মাথা পায়চারি করছেন। দরজায় কলিং বেল হতে ছুটে এসে দরজা খুলে দেন। দরজা খুলতে দেখতে পান মীরাকে পাজা খোলা করে রোহান দাঁড়িয়েছে। মেয়েটার মাথায় ব্যান্ডেজ, একদিনে চোখ মুখ বসে গিয়েছে। ক্লান্ত হয়ে নিশ্চিত রোহানের বুকের সাথে মিশে আছে। ওনার চোখের জল দেখে মেয়েটার অবস্থা থেকে সরে গিয়ে ভেতরে ঢোকার জায়গা দিলেন তিনি। মীরা অবশ্য শ্বশুরের সামনে এভাবে করে চলতে আসছে লজ্জায় মাথা কাটাচ্ছে। রোহানকে সে বার কয়েক বলছে নামিয়ে দিতে, কিন্তু এর লোক শুনলেও তো, তাই লজ্জার হাত থেকে নিস্তার পেতে ঘুমের ভান করে রোহানের সাথে মিশে আছে। ওকে নিয়ে সোজা চলে যাও রোহান। মেয়েটার উপর দিয়ে যা বয়ে গেল। আর আহনাপের কী অবস্থা করলো? ওকে মেন্টাল অ্যাসাইনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে মা। ডক্টরদের ধারণা ও পুরোপুরি আউট অফ মাইন্ড। ওর কথা বাদ দাও তো। হ্যাঁ, তুমি নীরাকে নিয়ে যাও, আমি খবর পাঠাচ্ছি। মীরা 56 কেজি ভারী ওজনটাকে নিয়ে রোহান অবলীলায় দোতলায় পৌঁছলো। মীরাকে ওর বুকে হালকা একটা কিল দিয়ে বলল, তুমি কি নির্লজ্জ মানুষ। রোহান তার ঠোঁটে চমৎকার হাসি ফুটলে, প্রাণ খোলা হাসি। তার নিজের বউয়ের জন্য কতটুকু নির্লজ্জ হওয়া যায়। রুমে এসে মীরাকে নিয়ে বিছানার কাছে যেতেছিল, মীরা আচমকা বলে, এই এই এখানে না, এখানে না, সোজা ওয়াশরুমে নিয়ে নামিয়ে দাও। রোহান এবার চোখে মুখে দুষ্ট আছে। কী ব্যাপার? মাথায় চোট পেয়ে বউটা কি একটু বেশি রোমান্টিক হয়ে গেল? মীরা কপর রাগ দেখে বলে, ইস তুমি না, এবার নামাও আর কপার থেকে জামা কাপড়গুলো এনে দাও, একটু পাল্টে বিছানায় উঠবো। গা থেকে হসপিটাল গন্ধ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার লাগলে আমাকে বলবে। মীরা ওয়াশরুম থেকে বেরিয়ে নিজে এসে বিছানায় বসলো। রোহানের দিকে তাকিয়ে বলো, এবার কাহিনী বলো। আরে আমায় ফ্রেশ হতে তো দাও। রোহান ঢুকে গেল বাথরুমে। মীরা তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। রোহান বেরোতে মীরা তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, নট নাও, আমি খাবার নিয়ে আসছি, খেতে খেতেই শুনবো। মীরা আবারও মুখ গেজে রইল। একটু পর রোহান ধোয়াটো গরম ভাতের সাথে ঝরঝরিয়ে আলু ভাজা নিয়ে এলে প্লেটে বসিয়ে সুন্দর হাতে মেখে মীরার মুখে তুলল। মীরা চিবোতে চিবোতে বলে, এবার তো বলো। বলছি বাবা বলছি। আহনা ছিল আমার ছোটোবেলার স্কুল কলেজ ভার্সিটি ফ্রেন্ড, সবটাই আমরা একসাথে কাটিয়েছি। ওই লোকটা তোমার বন্ধু? বিস্মিত হয় মীরা। ছিল, ও আমার বন্ধু ছিল, ছোটো থেকে ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে পাল্টে গেল। আমাদের চেনা আহনব কেউ আমায় খুঁজে পেতাম না, কেমন গম্ভীর শান্ত, একটু কিছু বললে রেগে যেত। আসলে 13 বছর বয়সে ওর মা মারা গেছিলো, সেই ধাক্কাটা নিতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমরা সবাই ওকে সব সময় দিতাম, কিন্তু সমস্যাগুলো সময়ের সাথে বাড়তে লাগলো। ও কেমন যেন হিংস্র, বেপরোয়া, বেহিসাবি, যা চাই ওর তার লাগবে। আমরা ওকে বেশি ঘাটাতাম না কেউ, কিন্তু দিন দিন ওর আমার প্রতি ভাবমূর্তি পাল্টা লাগলো। ও আমাকে নিয়ে কম্পিটিটর ভাবতে শুরু করলো। কথার এই ক্ষেত্রে এসে একটা দীর্ঘশ্বাস যেন গোপন করলো রোহান। আবার বলল, কিন্তু বিশ্বাস করো, আমি বা আমার ফ্রেন্ড সার্কেল এখনও কোনো রকম বাজে ব্যবহার করিনি, বরং ওকে সাপোর্ট করতাম। কিন্তু আমরাই ভুল ছিলাম। ওর অবস্থা ভালো না হলেও আরও খারাপ হতে শুরু করলো। ও একটা পরিণত হলো, আর ওর বাবা ওকে সময় দিতে পারতো না। আমরা খুব বাজে সিচুয়েশান দিয়ে যাচ্ছি, কিন্তু আহানাব সেটা থেকে বেরোতে চাচ্ছে না। আমরা অনেকবার চেষ্টা করছি ওকে, কিন্তু কিছুই করতে পারিনি। জানো, আমাদের সাথে একটা মেয়ে পড়তো, নীলিমা, মধ্যবিত্ত পরিবারে, খুব ভালো মেয়ে। তখন আমরা সবই মাস্টার পড়েছি। আহনা পছন্দ করে বসলো, একদিন সাহস করে প্রপোজ করলো। তারপর কি হলো? ওই আপুটা কি অ্যাকসেপ্ট করেছিল?
জানতে চাইল মীরা। না, নীলিমা ওকে রিজেক্ট করেছিল, কারণ আমাদের ব্যাচের সবাই জানতো ওর এই অবস্থা। আর কেউ কি জেনে শুনে এমন মানুষের সাথে জীবন জড়াতে চাইবে? নীলিমাও চায়নি। কিন্তু একটা রিজেকশনের দাম যে এত বড় দিতে হবে আমরা কেউ ভাবতে পারিনি। কেন? কী হয়েছিল? মীরার প্রচুর কৌতূহল নিয়ে জানতে ইচ্ছে করলো। ততক্ষণে ওর খাওয়া শেষ। মীরার মুখটা মুছিয়ে সযত্নে বলল, তারপর একটা অ্যাক্সিডেন্টে নীরা পুরো প্যারালাইজ হয়ে গেল। ওর শরীরের নিচের অংশ পুরো অবশ হয়ে যায়। কী এমন হলো? মীরার কণ্ঠে অবশ্যই। আহনাব ওর গাড়ি নিয়ে নীলিমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল শুধুমাত্র রিজেকশন সহ্য করতে না পারে। একটা মানুষ এতটা অমানবিক কী করে হতে পারে? অ্যান্ড গেস হোয়াট? আহনাব আর নীলিমাকেই বিয়ে করেছিল। কিভাবে? আগেই বলেছি নীলিমা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাই যখন আহনাব ওর বাবার কাছে পঙ্গু মেয়ের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যান, তখন নীলিমার বাবা আর না করে না। একটা মধ্যবিত্ত বাবা এর চেয়ে বেশি কিছু। ও মাই গড, ও মাই গড! একটা মানুষ এতটা ক্রাইম মাইন্ডেড কী করে হতে পারে? এটা ভেবে মীরার আত্মার জল শুকিয়ে গেল। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোমার বন্ধু নীরাকে কেন কিডন্যাপ করলো? এতে কি স্বার্থ? বললাম না, ও কোনো একটা কারণে আমায় নিজের শত্রু ভাবে। তাই ভাবে যে হবু বউকে তুলে নিয়ে গেলে তো আমার বিয়ে হচ্ছে না। কী সব চিন্তা! কিন্তু ওর কাজে তো আমার জন্য সবচেয়ে বড় হয়ে গেল। যখন দেখলো নীরাকে কিডন্যাপ করে কোনো লাভ হলো না, তখন মোক্ষম অস্ত্র হিসেবে তোমায় কিডন্যাপ করে আমায় ঘোরাতে চেয়েছিল। এসব টেন্ডার কোডিং, এসব ফাও কথা। দেখো তো এসবের কোনো মানে হয়? রোহানের সব কথা শুনে নীরা আক্কেলগ্রুম হয়ে যায়। কী বলছে? জাস্ট একটা মানুষের খামখেয়ালি করতে তাদের দু বোনকে কিডন্যাপ করলো? এটা কি ভাই? কিন্তু পরক্ষণে ভুরু করছে। সবই বুঝলাম, কিন্তু নীরাকে কিডন্যাপ করা তোমার সপেবর হলো কীভাবে? আর নীরা যদি কিডন্যাপ করে হয়ে, তাহলে তো চিঠি এলো কোত্থেকে? আর রিজুদের সাথে বিয়েটা হলো কীভাবে? ইয়ে মানে আসলে ওই আর কি। রোহান আরও আমতা আমতা করতে লাগলো। মীরা বলে, ইয়ে মানে? আসলে না করে এবার বলে ফেলো। আসলে নীরাকে না আমি আর রিজু কিডন্যাপ করার প্ল্যান করছিলাম। রোহানের কথা শুনে কপালে হাত দিয়ে বসে মীরা। মানে নীরাকে কতজন মিলে কিডন্যাপ করতে চেয়েছিলে আমায় একটু বলবে? হে ঈশ্বর! সময় হলে আরও অনেক কিছু জানবে তুমি, শোনা। বলে রোহান খাবার প্লেটটা নিয়ে উঠে চলে যায়। আর মীরা ধ্যানগ্রস্ত হয়ে বসে রইল। কি হচ্ছে এসব? চলবে মীরার সংসার প্রথম পর্ব। আর একটা পর্ব আসবে, যেটা লাস্ট পর্ব। এই গল্পের শেষে যে গল্পটা আসবে সেটাই হবে লাস্ট পর্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।